আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন দ্য গ্লোবাল এগ্রিকালচারাল সেক্টর, ফরেস্ট্রি সেক্টর এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর, এই তিনটি সেক্টর নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন দ্য গ্লোবাল এগ্রিকালচার সেক্টর নিয়ে কথা বলছি। কৃষি খাতকে আমরা সাধারণত খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত করে, কিন্তু জলবায়ু পরিবর্তনের আলোচনায় এটি একই সঙ্গে একটি বড় নির্গমন উৎসও। একদিকে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি অপরিহার্য, অন্যদিকে প্রাণী সম্পদ, ধান ক্ষেত, সার ব্যবহার এবং গোবর ব্যবস্থাপনার মতো প্রক্রিয়াগুলো থেকে মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস বের হয়। ফলে আরো বেশি উৎপাদন এবং কম নির্গমন, এই দুই লক্ষ্যকে একসঙ্গে এগিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ক্লাসে আমরা দেখব কৃষিতে নির্গমন কোথা থেকে আসে এবং কেন বিভিন্ন উৎসের জন্য আলাদা আলাদা সমাধান দরকার। উদাহরণ হিসেবে গবাদি পশুর পরিপাকে যে মিথেন তৈরি হয়, ধান খেতে পানির নিচে অক্সিজেনের স্বল্প পরিবেশে যে মিথেন বের হয়, এবং অতিরিক্ত বা ভুল সময়ে সার প্রয়োগে মাটিতে যে নাইট্রাস অক্সাইড তৈরি হয়, এসবকে আলাদা করে বুঝতে হবে। এরপর আমরা শিখব কিভাবে দক্ষতা বাড়ানো, ব্যবস্থাপনা উন্নত করা এবং কার্বন সংরক্ষণ বা কার্বন সিকুয়েস্ট্রেশন বাড়ানোর মাধ্যমে নির্গমন কমানো যায়। এখানে শুধু প্রযুক্তি নয়, আচরণগত পরিবর্তন, খামার ব্যবস্থাপনা এবং নীতিগত সহায়তা সবকিছুর সমন্বয় গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃষিতে অনেক সমাধান সহলাভ দেয়। যেমন মাটির স্বাস্থ্য ভালো হয়, পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং উৎপাদন ব্যবস্থার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। তবে প্রতিটি কৌশলের খরচ, বাস্তবায়ন সক্ষমতা এবং ছোট কৃষকের জন্য গ্রহণযোগ্যতা একই রকম নয়। এটি মাথায় রেখেই আমরা সুযোগ ও বাধাগুলো বিশ্লেষণ করব। আপনারা যেন কেবল ধারণা মুখস্থ না করেন এবং কোনো সমস্যা কোন কোন সমস্যা কোন স্থানে কোন ব্যবস্থায় সমাধানটি সবচেয়ে বেশি কার্যকর হবে, এই যুক্তিটা তৈরি করতে পারেন, সেটাই আজকের লক্ষ্য। শেষ পর্যন্ত কৃষি খাতে জলবায়ু প্রশমনকে আমরা একটি সিস্টেম চিন্তা হিসেবে দেখব। ফসল, প্রাণী সম্পদ, মাটি, পানি এবং বাজার সবই পরস্পর সম্পর্কিত। এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগুলে আপনারা গবেষণা, নীতি বা মাঠ পর্যায়ের কাজ যেখানেই থাকুন, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবেন। আমরা এগ্রিকালচার সেক্টরে যে ইমিশন সোর্সেস গুলো হয়, এগুলো আমরা দেখতে পারি এইভাবে। এন্টারিক ফার্মেন্টেশন, অর্থাৎ আহ, গবাদি পশুর যে অন্ত্র আছে, সে অন্ত্রের মধ্যে ওরা যে খাবার দাবার খায়, সে খাবারের কারণে ওখান থেকে প্রচুর পরিমাণে বায়ুপথ দিয়ে মিথেন বের হয়। আহ, এটা একটা বড় কারণ ইমিশন এমিশনের জন্য। রাইস কাল্টিভেশন, রাইস কাল্টিভেশন হচ্ছে বাংলাদেশে বেশ কিছু ধান উৎপাদনের সময় পানি প্রয়োগ করতে হয় প্রচুর। এই পানি দেওয়ার সময় সেখানে অ্যানরোবিক কন্ডিশনে প্রচুর পরিমাণ মিথেন তৈরি হয়। সয়েল ম্যানেজমেন্ট, সেখানে আমরা যখন ফার্টিলাইজার প্রয়োগ করি সয়েলের মধ্যে, সেখান থেকে নাইট্রাস অক্সাইড ইমিশন হয়, এটা একটা কারণ। ম্যানুর ম্যানেজমেন্ট, আমরা যখন গোবর বা অন্যান্য জিনিস প্রয়োগ করি মাটিতে, সেখানে মিথেন এবং নাইট্রাস অক্সাইড ইমিশন হয়। ল্যান্ড ইউজ চেঞ্জ, যখন কৃষি খাতের এক্সটেনশনের জন্য আমরা ফরেস্টকে কেটে ছোট করে ফেলি, তখন ডিফরেস্টেশন হয় এবং পিটল্যান্ড কনভার্সন, ফলে ল্যান্ড ইউজ চেঞ্জ হয়। আমরা এবার দেখি যে সোর্সেস অফ গ্রিনহাউস গ্যাস এমিশনস ইন গ্লোবাল এগ্রিকালচার। এগ্রিকালচারের জন্য আমাদের সোর্সেস অফ গ্যাস এমিশনস গুলো কি। সবচেয়ে বেশি কৃষি খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় নাইট্রাস অক্সাইড 44.5%, তারপরে হচ্ছে মিথেন 36.4%। তারপরে রাইস কাল্টিভেশনের সময় আমাদের প্রচুর গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, সেটা হচ্ছে 9.1% স্পেসিফিক্যালি। কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় 6.4%, ক্রপ বার্নিং হয় 3.6%। এখানে আমরা মিটিগেশন স্ট্র্যাটেজিগুলো কি চিন্তা করতে পারি। প্রথমত হচ্ছে লাইভস্টক ম্যানেজমেন্ট। তাদের যে খাবার খাওয়া দেওয়া হয় সেখানে যদি পরিবর্তন আনা যায়, তারপরে ইমপ্রুভ ব্রিডিং করতে পারি, আমরা যদি ডায়েটারি চেঞ্জেস করতে পারি, তাহলে সেখানে লাইভস্টক ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা মিটিগেশন করতে পারি। ইমপ্রুভড রাইস কাল্টিভেশন, অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং বা এডব্লিউডি, মানে আমরা যদি কিছুদিন পানি দিই, কিছুদিন আবার শুকনো রাখি, এই প্রক্রিয়া যদি করি, তাহলে মিথেন এমিশনকে মিনিমাইজ করা সম্ভব। ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, আমরা যদি স্লো রিলিজ ফার্টিলাইজার ইউজ করি, তাহলেও সেখান থেকে মিটিগেশন কমানো সম্ভব। অ্যাগ্রো ফরেস্ট্রি, আমরা যদি কৃষির সাথে সাথে
ট্রি স্পেসিস আমরা লাগাই, অর্থাৎ সেখানে যদি অ্যাগ্রোফরেস্ট্রি আমরা প্রয়োগ করি, তাহলে সেখান থেকে কার্বন সিকুয়েস্ট্রেশন হবে এবং আমাদের মিটিগেশনের জন্য সেটি কাজে লাগবে। অর্থাৎ কৃষি থেকে যে মিটিগেশন হয় গাছের মাধ্যমে, সেটি সিকুয়েস্ট্রেশনের মাধ্যমে সেটা একটা ব্যালেন্স পর্যায়ে আসবে। কনজারভেশন টিলেজ রিডিউসিং সয়েল ডিস্টারবেন্স টু এনহ্যান্স সয়েল কার্বন স্টোরেজ। আমরা কনজারভেশন টিলেজ করতে পারি, মানে এখানে সয়েল ডিস্টারবেন্স যত কম করা যায় ততই সেখান থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমবে সয়েল থেকে। এই জন্য আমরা কনজারভেশন টিলেজ করব। Carbon sequestration potentials. Soils can sequester large amounts of carbon through practices like cover cropping and crop rotation. আমরা যদি কভার ক্রপিং দিতে পারি এবং ক্রপকে রোটেশন করতে পারি, বিভিন্ন ধরনের ক্রপ যদি আমরা একই মানে বারবার একই ক্রপ না করতে পারি, আমরা যদি রোটেশন অনুসারে করি, তাহলে সেখানে কার্বন সিকুয়েস্ট্রেশনের একটা সুযোগ তৈরি হয়। অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড রিফরেস্টেশন কন্ট্রিবিউট টু লং টার্ম কার্বন স্টোরেজ, এটা আমি আগে বলেছি। Grassland restoration enhances soil carbon and biodiversity. These strategies provide co-benefits such as improved soil health and resilience. এটা সয়েলের স্বাস্থ্যকে উন্নত করবে এবং রেজিলিয়েন্সও বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে। কার্বন প্রাইসিং মেকানিজমস টু প্রমোট লো ইমিশন প্র্যাকটিসেস। আমরা যদি কার্বন প্রাইসিং এর ব্যবস্থা করতে পারি, মানে যারা ওখানে আহ, আহ, যে সমস্ত কৃষকরা খুব বেশি গ্রিনহাউস গ্যাস এমিশন করবে সেখানে যদি কার্বনটাকে প্রাইসিং করতে পারে, অথবা যারা গ্রিনহাউস গ্যাস কমাবে তাদেরকে তাদের সেই সার্টিফিকেশনের মাধ্যমে তাদের সেই গ্রিনহাউস গ্যাস কমানোটাকে যদি আমরা বিক্রি করতে পারি, সেটা ক্যাপ অ্যান্ড ট্রেড হতে পারে বা অথবা কার্বন ট্যাক্সেশনের মাধ্যমে সেটা আমরা করতে পারি। Subsidies for sustainable agriculture technology and practices, support for research and development in climate smart agriculture, international cooperation to fund and implement mitigation projects in developing regions. কিন্তু এই সমস্ত কাজ করতে গেলে গিয়ে আমরা কতগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হই, আবার কতগুলো অপরচুনিটিও আমাদের আছে। যেমন হাই কস্ট অফ অ্যাডপশন ফর স্মল হোল্ডার ফার্মার, যারা ছোট ছোট কৃষক আছে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো অ্যাডপ্ট করা খুব কঠিন হয়ে পড়বে। এটা একটা চ্যালেঞ্জ। নিড ফর এডুকেশন অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, সকল কৃষকদেরকে শিক্ষাদান করা এবং তাদের ক্যাপাসিটিকে উন্নত করা, যে এই যে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে এটা আমাদের জন্য গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের কারণ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর কৃষককে যদি ধারণা দেওয়া যায় তাহলে আমাদের এখানে কিছুটা উন্নতির ধারণা আমরা করতে পারি। মনিটরিং অ্যান্ড ভেরিফিকেশন কমপ্লেক্সিটিস, এবং এই সমস্ত জিনিসগুলোকে আসলে যদি মনিটরিং এবং ভেরিফিকেশন করতে যাই তাহলে এটা অনেকগুলো কমপ্লেক্সিটি তৈরি করে, এগুলো কতগুলো চ্যালেঞ্জ। অপরচুনিটি হচ্ছে আমাদের এনহ্যান্সিং ফুড সিকিউরিটি ওয়াইল মিটিগেটিং এমিশনস। আমরা যখন এমিশনসকে মিটিগেট করার চেষ্টা করব, পাশাপাশি কিন্তু ফুড সিকিউরিটিও বাড়বে, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি। ডেভেলপিং ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচারাল সিস্টেমস, আমরা ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচারাল সিস্টেমকে ডেভেলপ করতে পারবো। অ্যালাইনিং ক্লাইমেট পলিসিস উইথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আজকের আলোচনায় আমরা দেখেছি কৃষি খাতে নির্গমনের প্রধান উৎসগুলো প্রাণী সম্পদের এন্টারিক ফার্মেন্টেশন, ধান চাষের পানিবদ্ধ ক্ষেত, সার ও মাটির ব্যবস্থাপনা, গোবর ব্যবস্থাপনা এবং ভূমি ব্যবহার পরিবর্তন। একটি মাত্র সমস্যার ভিন্ন ভিন্ন রূপ, তাই প্রশমনও একাধিক নয়, একমাত্রিক নয়। গবাদি পশুর খাদ্য প্রজনন ব্যবস্থাপনা, ধান খেতে বিকল্প ভেজানো শুকানো পদ্ধতি, যার প্রয়োগের সময় পরিমাণ ধরন অপটিমাইজ করা এবং কনজারভেশন টেলিজের মতো কৌশলকে পরিস্থিতি অনুযায়ী সাজাতে হয়। একই সঙ্গে কার্বন সিকুয়েস্ট্রেশনের সুযোগগুলো, কভার ক্রপিং, ক্রপ রোটেশন, অ্যাগ্রোফরেস্ট্রি বা পুনর্বনায়ন দীর্ঘমেয়াদে মাটির কার্বন ভান্ডার শক্তিশালী করবে। এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো কৃষিতে কম নির্গমন এবং টেকসই উৎপাদন পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। সঠিক নকশা ও ব্যবস্থাপনা এগুলো পরস্পরকে শক্তিশালী করতে পারে, তবে বাস্তবায়নে খরচ, জ্ঞান ঘাটতি এবং মনিটরিং ও যাচাইয়ের জটিলতা বড় হয়ে দাঁড়ায়, বিশেষ করে ছোট কৃষকের ক্ষেত্রে। সে কারণে কার্বন প্রাইসিং, ভর্তুকি, গবেষণা উন্নয়ন সহায়তা এবং প্রশিক্ষণ ভিত্তিক সক্ষমতা তৈরির নীতি খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সহযোগিতাও দরকার, কারণ অনেক উন্নয়নশীল অঞ্চলে প্রশমন প্রকল্প চালাতে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা অপরিহার্য। একটি কার্যকর কর্মসূচি তৈরি করতে হলে মাঠের বাস্তবতা, কৃষকের সিদ্ধান্ত প্রক্রিয়া এবং স্থানীয় পরিবেশগত ঝুঁকিকে একই ফ্রেমে আনতে হবে। আপনারা ভবিষ্যতে যখন কোনো কেস স্টাডি বা প্রকল্প মূল্যায়ন করবেন তখন প্রশমন কতটা, খাদ্য নিরাপত্তায় প্রভাব কি,
এবং স্থিতিস্থাপকতা বাড়ল কিনা, এই তিনটি প্রশ্ন একসঙ্গে বিবেচনা করতে পারবেন। সবশেষে কৃষি খাতে জলবায়ু প্রশমন মানে শুধু নির্গমন কমানো নয়, এটি একটি ন্যায্য ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ার পথ, যেখানে পরিবেশ ও অর্থনীতি দুটিই লাভবান হয়। এই ক্লাসের ধারণাগুলোকে আমরা সামনে রেখে আমরা পরের ক্লাসগুলোতে আরো বাস্তব উদাহরণ, নীতি, যন্ত্র এবং পরিমাপ পদ্ধতি নিয়ে সমালোচনামূলক ভাবতে পারবো। আমরা এবার ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন দ্য গ্লোবাল ফরেস্ট্রি সেক্টর নিয়ে কথা বলবো। বন খাতকে জলবায়ু পরিবর্তনের আলোচনায় একসঙ্গে দুটি পরিচয় দেখতে হয়। এটি যেমন কার্বন শোষণকারী একটি বড় সিঙ্ক, তেমনি বন উজাড় ও অবক্ষয়ের মাধ্যমে এটি বড় নির্গমন উৎস হতে পারে। অর্থাৎ আমরা বনকে রক্ষা করতে পারলে বায়ুমণ্ডল থেকে কার্বন আটকে রাখা সহজ হয়, কিন্তু বন হারালে সে সঞ্চিত কার্বন দ্রুত কার্বন ডাই অক্সাইড হিসেবে মুক্তি পায়। এই ক্লাসে প্রথমে আমরা বুঝবো কিভাবে বন উজাড়, বন অবক্ষয়, পিটল্যান্ড ক্ষয়, ভূমি ব্যবহার পরিবর্তন এবং দাবানলের মতো ঘটনা বড় মাত্রায় নির্গমন ঘটায়। তারপর আমরা দেখব প্রশমন বলতে বন খাতে শুধু নতুন গাছ লাগানো বোঝায় না, বিদ্যমান বন রক্ষা, টেকসই ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধার সবই গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী বন প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই তথ্য আমাদের মনে করিয়ে দেয় যে বন সংরক্ষণ আসলে একটি বিশাল প্রাকৃতিক জলবায়ু সমাধান। তবে এই সম্ভাবনাকে বাস্তবে কাজে লাগাতে হলে সামাজিক অর্থনৈতিক চাপ, জমির প্রতিযোগিতা এবং অবৈধ কাঠ কাটা নিয়ন্ত্রণের মতো কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। এখানে অ্যাভয়েডেড ডিফরেস্টেশন বা বন রক্ষা, অ্যাফরেস্টেশন ও রিফরেস্টেশন বা বন সৃষ্টি ও পুনর্বনায়ন এবং ইমপ্রুভড ফরেস্ট ম্যানেজমেন্ট, এই তিন ধরনের কৌশলকে আলাদা করে বোঝা দরকার। এছাড়া অ্যাগ্রোফরেস্ট্রি আমাদের শেখায় যে কৃষি ও বনকে আলাদা জগৎ না ভেবে একই ভূদৃশ্যে সমন্বিতভাবে নকশা করা যায়। কার্বন সিকোয়েস্ট্রেশনের ক্ষেত্রে শুধু গাছের কাণ্ড নয়, মাটি ও জৈব ভর দুটিই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিটল্যান্ড, ম্যানগ্রোভ এবং পুরনো বন দীর্ঘমেয়াদী কার্বন ভান্ডার হিসেবে অতুলনীয়। নীতিগতভাবে রেড প্লাস কর্মসূচি ইকোসিস্টেম সার্ভিসের জন্য অর্থ প্রদান এবং কার্বন ক্রেডিটের মতো প্রণোদনা কাঠামো বন সংরক্ষণকে অর্থনৈতিকভাবে বাস্তবসম্মত করতে সাহায্য করে। আজকের লক্ষ্য হলো আপনারা যেন বন খাতের প্রশমনকে কেবল গাছ লাগানো হিসেবে না দেখে বরং শাসন ব্যবস্থা, অর্থনীতি, পরিবেশবিদ্যা এবং সম্প্রদায়ের ভূমিকা সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা সমস্যা হিসেবে দেখতে পারেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা পরের অংশে কৌশল, সম্ভাবনা এবং সীমাবদ্ধতা সবকিছু সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করব। আমরা প্রথমে দেখি ইমিশন সোর্সেস ইন ফরেস্ট্রি। ফরেস্ট্রিতে ইমিশন সোর্সেস কি, এটা আপনারা সবাই জানেন। ডিফরেস্টেশন, এগ্রিকালচার সেক্টর, কনভার্সন অফ ফরেস্ট টু এগ্রিকালচার ওর আদার ল্যান্ড ইউজেস, এগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে বেশি করে হচ্ছে, আমাদের বাংলাদেশে তো বটেই। ফরেস্ট ডিগ্রেডেশন, একই কারণে ফরেস্ট ডিগ্রেডেশন হচ্ছে। পিটল্যান্ড ডিগ্রেডেশন, পৃথিবীর যে সমস্ত জায়গায় পিটল্যান্ড আছে, যেমন মালয়েশিয়াতে, সেখানে ড্রেনিং অ্যান্ড কনভার্টিং পিটল্যান্ডস রিলিজেস স্টোরড কার্বন, এবং সেখানে পিটল্যান্ড যদি ডিগ্রেডেড হয়ে যায়, সেখান থেকে কার্বন ইমিশন বৃদ্ধি পায়। ল্যান্ড ইউজ চেঞ্জ, শিফটিং ফরেস্টেড এরিয়াস টু আদার ইউজেস ইমিটস স্টোরড কার্বন ডাইঅক্সাইড, মানে ফরেস্ট ল্যান্ড ইউজ চেঞ্জ হয়ে যখন অন্য কোনো ল্যান্ড ইউজ হয়ে যায়, তখন সেখান থেকে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড। ওয়াইল্ড ফায়ার্স, আনকন্ট্রোলড ফায়ার্স কন্ট্রিবিউট টু লার্জ কার্বন ডাইঅক্সাইড রিলিজেস। কখনো কখনো আহ, 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 বনের মধ্যে যে আগুন ধরে, সে আগুন এটা যদি নিয়ন্ত্রিত না থাকে, সেটি ব্যাপকভাবে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে। মিটিগেশন স্ট্র্যাটেজি হচ্ছে সংক্ষেপে আমি যদি বলতে চাই, অ্যাভয়েডেড ডিফরেস্টেশন মানে ডিফরেস্টেশনকে অ্যাভয়েড করা, অ্যাফরেস্টেশন এবং রিফরেস্টেশন করা, ইমপ্রুভড ফরেস্ট ম্যানেজমেন্টকে সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টে রূপান্তর করা, আমরা যদি অ্যাগ্রোফরেস্ট্রিকে এনহ্যান্স করতে পারি, তাহলে সেটা মিটিগেশনকে এনহ্যান্স করবে। রিস্টোরিং ডিগ্রেডেড ফরেস্টকে যদি আমরা রিফরেস্টেশনের মাধ্যমে ইমপ্রুভ করতে পারি, তাহলে সেটাও আমাদের মিটিগেশন স্ট্র্যাটেজিতে কাজ করবে। Carbon sequestration potential in forest. Forest store large amounts of carbon in biomass and soil. আমরা দেখেছি গ্লোবাল ফরেস্ট সিকোয়েস্টার অ্যাপ্রক্সিমেটলি 7.6 বিলিয়ন মেট্রিক টনস অফ কার্বন ডাইঅক্সাইড অ্যানুয়ালি। প্রতি বছর 7.6 বিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্লোবালি কার্বন আমাদের যে গ্লোবাল ফরেস্ট আছে, সে ফরেস্ট সিকোয়েস্টার করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ফরেস্টের গুরুত্ব এখানে কতটুকু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। পিটল্যান্ডস, ম্যানগ্রোভস অ্যান্ড ওল্ড গ্রোথ ফরেস্ট আর ক্রিটিক্যাল ফর লং টার্ম কার্বন স্টোরেজ। পিটল্যান্ডের মধ্যে প্রচুর কার্বন থাকে,
সেই পিটল্যান্ড যদি ক্ষতিগ্রস্ত হয় বা ডিগ্রেডেড হয় তাহলে সেখান থেকে প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। কিন্তু আমরা বলতে পারি পিটল্যান্ডে প্রচুর কার্বন আছে, ম্যানগ্রোভের মধ্যে প্রচুর কার্বন আছে, ওল্ড গ্রোথ ফরেস্টের মধ্যে প্রচুর কার্বন আছে, এটা বলতে পারি। রিস্টোরিং ডিগ্রেডেড ফরেস্ট ক্যান সিগনিফিকেন্টলি এনহ্যান্স কার্বন সিকুয়েস্ট্রেশন। রিস্টোরিং ডিগ্রেডেড ফরেস্ট ক্যান সিগনিফিকেন্টলি এনহ্যান্স কার্বন সিকুয়েস্ট্রেশন, মানে আমাদের যে ডিগ্রেডেড ফরেস্ট আছে সেগুলোকে যদি আমরা রিস্টোর করতে পারি তাহলে সে সিগনিফিকেন্টলি আমাদের কার্বন সিকুয়েস্ট্রেশনকে এনহ্যান্স করবে। আমরা কি কি ধরনের পলিসি এবং ইকোনমিক ইনসেনটিভ নিতে পারি? প্রথমে হচ্ছে রেড প্লাস প্রোগ্রাম, রিডিউসিং এমিশনস ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন, প্লাস কার্বন। এই এই সমস্ত বিষয়গুলো, এই রেড প্লাস প্রোগ্রাম যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের আহ, আহ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা আহ, ব্যাপকভাবে মিটিগেশন স্ট্র্যাটেজিতে যেতে পারবো। পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস, মানে ইকোসিস্টেম রক্ষার বিপরীতে যদি আমরা পেমেন্টের ব্যবস্থা করতে পারি তাহলেও সেখানে আহ, আমাদের জন্য এটি কাজ করবে কার্বন সিকুয়েস্ট্রেশনের জন্য বা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য এটি কাজ করবে। কার্বন ক্রেডিট, যদি আমরা কার্বন ট্রেডিং বা ট্রেডিং কার্বন সিকুয়েস্ট্রেশন এস পার্ট অফ ক্যাপ অ্যান্ড ট্রেড সিস্টেম, আমরা ক্যাপ অ্যান্ড ট্রেড সিস্টেমের মাধ্যমে কার্বন ক্রেডিট করতে পারি। ক্যাপ অ্যান্ড ট্রেডের বিষয়টি আমি আগেও আপনাদেরকে বলেছি। ক্যাপ অ্যান্ড ট্রেড হচ্ছে এটা এমন একটা ব্যবস্থা যেখানে কার্বনের একটা লিমিট দেওয়া থাকবে কার্বন এমিশনের। সেই লিমিটটা যদি পার হয়ে যায় তাহলে তাকে কার্বনের জন্য মূল্য দিতে হবে, এবং যদি সেই লিমিটের থেকে কম সে ইমিশন করে তাহলে তার বাকি যে তার লিমিটের মধ্যে বাকি যে কার্বন গুলো রয়ে গেছে সেগুলো সে অন্য জায়গায় বিক্রি করতে পারবে। এবং যাদের ক্যাপ এন্ড ট্রেড সিস্টেমে যারা লসের মধ্যে আছে, মানে কার্বন বেশি নির্গমন করেছে, তারা এই কার্বন কিনে নিতে পারে। এই ক্যাপ এন্ড ট্রেড সিস্টেমটা আমরা চালু করতে পারি। ইনসেন্টিভস ফর সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট, আমরা সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্টকে যদি ইনসেন্টিভাইজ করতে পারি তাহলে সেটি আমাদের কার্বন মিটিগেশনের জন্য বা গ্রিনহাউস গ্যাস এমিশন মিটিগেশনের জন্য আমাদের কাজ করবে, বা ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য আমাদের জন্য কাজ করবে। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সাপোর্টিং ফরেস্ট কনজারভেশন, আমাদের ফরেস্ট কনজারভেশনের জন্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস দরকার। অলরেডি আমাদের এগ্রিমেন্ট আছে, যেমন প্যারিস এগ্রিমেন্ট অনুসারে আমরা যদি কাজ করতে পারি তাহলে এগুলো আমাদের কাজ করবে। এগুলো সবই হচ্ছে পলিসি ইস্যুস। রেড প্লাস প্রোগ্রাম এখনো কার্যকরী হয়নি। এটি আমাদের পলিসিতে নিয়ে আসতে হবে, গ্লোবাল পলিসিতে নিয়ে আসতে হবে। রেড প্লাস প্রোগ্রামকে চালু করতে হবে। পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস, এটা যদি আমরা বাংলাদেশে চালু করতে চাই তাহলে এটার জন্য আমাদের পলিসি দরকার। কার্বন ক্রেডিটের জন্য আহ, বা কার্বন ট্রেডিং এর জন্য আমাদের পলিসি দরকার। সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট চালু করার জন্য আমাদের পলিসি দরকার। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের জন্য আমাদের পলিসি দরকার। এই জন্য পলিসি এবং ইকোনমিক ইনসেনটিভগুলো আমি এখানে এভাবে আলোচনা করেছি। এগুলোর জন্য আমাদের কতগুলো চ্যালেঞ্জ এবং অপরচুনিটি আছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে ল্যান্ড ইউজ কম্পিটিশন অ্যান্ড ইকোনমিক প্রেশারস ফর এগ্রিকালচার। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ল্যান্ড ইউজ কম্পিটিশন। ল্যান্ড ইউজ কম্পিটিশনটা কি এখানে? এটা বোঝাচ্ছে যে বাংলাদেশে কিন্তু খাদ্য উৎপাদন একটা বড় গুরুত্বপূর্ণ ইস্যু। তো খাদ্য উৎপাদন করার জন্য যারা খাদ্য উৎপাদনের সাথে পলিসি মেকিং এ জড়িত তারা চাচ্ছে বেশি করে খাদ্য উৎপাদন হোক, সেজন্য ফরেস্ট কেটে হলেও। আবার আমরা চাই যে ফরেস্ট যাতে না কাটা হোক। এই যে একটা কম্পিটিশন বা এই যে একটা কনফ্লিক্টস, এই কনফ্লিক্টস থেকে বের হয়ে আসাটা খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার। ইলিগেল লগিং অ্যান্ড এনফোর্সমেন্ট ডিফিকাল্টিস, আমরা আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে প্রচুর ইলিগেল লগিং হয়। সেখানে আমরা বন আইন প- পর্যাপ্তভাবে এনফোর্স করতে পারি না। এটা করাটা একটা ডিফিকাল্টিস বলে আমাদের মনে হয়। নিড ফর ফান্ডিং আর লং টার্ম কমিটমেন্ট, আমাদের যদি লং টার্ম কমিটমেন্ট না থাকে এবং যদি পর্যাপ্ত ফান্ড না থাকে তাহলে আমরা এই কাজগুলো কার্বন ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন আমরা করতে পারবো না, কিন্তু এটা করাটা খুব ডিফিকাল্ট। এই জন্য এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আর অপরচুনিটি হচ্ছে জব ক্রিয়েশন অ্যান্ড লাইভলিহুডস থ্রু সাস্টেনেবল ফরেস্ট্রি। আমরা যদি সাস্টেনেবল ফরেস্ট্রি ব্যবস্থাপনা বাংলাদেশে চালু করতে পারি বা তৃতীয় বিশ্বের দেশগুলো চালু করতে পারে তাহলে কিন্তু এটি জব ক্রিয়েশনও করবে।
এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং এটা একটা অপরচুনিটি। এনহ্যান্সিং বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস, আমরা যদি ফরেস্টকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি এনহ্যান্স করবে এবং ইকোসিস্টেম সার্ভিস আমরা আরো বেশি উন্নত রূপে রূপে পাবো। স্ট্রেংথেনিং ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড লোকাল কমিউনিটি বেনিফিটস, এতে করে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্স তৈরি হবে এবং লোকাল কমিউনিটিরা অনেক বেনিফিটস পাবে। আজকের আলোচনায় পরিষ্কার হয়েছে যে বন খাতে জলবায়ু প্রশমন মূলত দুটি লক্ষ্যকে একত্রে এগিয়ে নেয়: নির্গমন কমানো এবং নির্গমন শোষণ বাড়ানো। বন উজাড়, আহ, নির্গমন কমানো এবং কার্বন শোষণ বাড়ানো। বন উজাড় ও অবক্ষয় বন্ধ করার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে, কারণ এতে বিদ্যমান কার্বন ভান্ডার অক্ষত থাকে এবং ভবিষ্যৎ শোষণ ক্ষমতাও বজায় থাকে। একই সঙ্গে অ্যাফরেস্টেশন ও রিফরেস্টেশন প্রাকৃতিক পুনর্জন্মকে উৎসাহ দেওয়া এবং ক্ষতিগ্রস্ত বন পুনরুদ্ধার দীর্ঘমেয়াদে কার্বন ঘনত্ব বাড়ায়। ইমপ্রুভড ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে গাছের বৃদ্ধি, বন কাঠামো এবং আগুন বা রোগের ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করে আমরা বনকে আরও স্থিতিস্থাপক করতে পারি। পিটল্যান্ড, ম্যানগ্রোভ এবং পুরনো বনভূমির মতো বিশেষ ইকোসিস্টেমগুলোকে অগ্রাধিকার দেওয়া জরুরি, কারণ এগুলো দীর্ঘ সময় ধরে কার্বন আটকে রাখতে সক্ষম। নীতিগত দিক থেকে রেড প্লাস, পিইএস অর্থাৎ পেমেন্ট ফর ইকোসিস্টেম সার্ভিসেস এবং কার্বন ক্রেডিটের মতো প্রণোদনা তখনই কার্যকর হয় যখন জমির অধিকার, স্বচ্ছতা এবং মনিটরিং ভেরিফিকেশনের মতো সক্ষমতা শক্তিশালী থাকে। অন্যদিকে জমির ব্যবহার নিয়ে প্রতিযোগিতা, কৃষি সম্প্রসারণের চাপ এবং অবৈধ লগিং এসব চ্যালেঞ্জ দেখায় যে শুধু পরিবেশগত যুক্তি যথেষ্ট নয়, অর্থনৈতিক বিকল্প ও প্রয়োগযোগ্য আইন প্রয়োগও দরকার। সুযোগের দিক থেকে টেকসই বন ব্যবস্থাপনা নতুন কর্মসংস্থান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জীবিকায় উন্নতি এনে দিতে পারে, যা প্রশমনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। আপনারা যদি কোনো দেশ বা অঞ্চলের বন নীতি মূল্যায়ন করেন তাহলে কেবল গাছের সংখ্যা নয়, বনের গুণগত মান, পুনরুদ্ধারের ধারাবাহিকতা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এসব সূচকও বিবেচনা করবেন। সবশেষে বন খাতের প্রশমন একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। এখানে ফলাফল টেকসই করতে হলে বহু বছর ধরে অর্থায়ন, পরিকল্পনা এবং শাসন কাঠামো স্থির রাখতে হয়। এই ক্লাসের শিক্ষা হলো বন সংরক্ষণ মানে শুধু প্রকৃতি রক্ষা নয়, এটি বৈশ্বিক জলবায়ু লক্ষ্য, জীববৈচিত্র্য এবং মানব কল্যাণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার কৌশল। আমরা এখানে আলোচনা করব ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন ইন দ্য গ্লোবাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টর। বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনা অনেক সময় আহ, শুধু শহরের পরিচ্ছন্নতার বিষয় বলে মনে হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের দৃষ্টিতে এটি একটি গুরুত্বপূর্ণ নির্গমন ক্ষেত্র। ল্যান্ডফিলের জৈব বর্জ্য অক্সিজেন ছাড়া পচে যে মিথেন তৈরি করে, তা স্বল্প সময়ে শক্তিশালী উষ্ণায়ন ঘটাতে পারে। তাই এই খাতকে অবহেলা করার সুযোগ নেই। এছাড়া খোলা জায়গায় বর্জ্য পোড়ানো, বর্জ্য জল শোধনাগার এবং অনিয়ন্ত্রিত দাহ বা ইনসিনারেশনের মাধ্যমেও কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষক নিঃসৃত হয়। এই ক্লাসে আমরা বুঝব নির্গমনের প্রধান উৎসগুলি কোথায় এবং কোন প্রক্রিয়ায় তৈরি হয়, যাতে সমাধানটি কারণ ভিত্তিক হয়। তারপর আমরা দেখব প্রশমন কৌশলের একটি ধাপ ভিত্তিক যুক্তি আছে। প্রথমে বর্জ্য কমানো, পরে পুনঃব্যবহার ও পুনর্ব্যবহার, এরপর জৈব বর্জ্য কম্পোস্টিং বা অ্যানারোবিক ডাইজেশনের মাধ্যমে ব্যবস্থাপনা এবং প্রয়োজনে নিয়ন্ত্রিত ওয়েস্ট টু এনার্জি। ল্যান্ডফিল গ্যাস ক্যাপচার করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যেমন নির্গমন কমায়, তেমনি শক্তি নিরাপত্তায়ও কিছু অবদান রাখতে পারে। তবে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো বর্জ্য পৃথকীকরণ এবং জনসম্পৃক্ততা। যদি উৎসে আলাদা করা না যায় তাহলে রিসাইক্লিং ও কম্পোস্টিং এর ক্ষমতা অনেক কমে যায়। এখানে সার্কুলার ইকোনমি ধারণাটি গুরুত্বপূর্ণ, কারণ এটি পণ্যের জীবনচক্রকে লম্বা করে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের দৃষ্টিভঙ্গি দেয়। অর্থনৈতিকভাবে সার্কুলার মডেল কাঁচামাল উত্তোলনের চাপ কমায়, উৎপাদন খরচ দক্ষতা আনে এবং শেষ পর্যন্ত ল্যান্ডফিলে যাওয়ার পরিমাণ কমিয়ে নির্গমনও কমায়। নীতিগতভাবে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি বা ইপিআর, কার্বন প্রাইসিং এবং অবকাঠামো ভর্তুকির মতো উদ্যোগ এই পরিবর্তনকে গতিশীল করতে পারে। এই আলোচনার উদ্দেশ্য হলো আপনারা যেন বর্জ্য ব্যবস্থাপনাকে একটি সিস্টেম হিসেবে দেখেন, যেখানে নকশা, ভোগ, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং নীতিমালা সব একসঙ্গে কাজ করে। এই ফ্রেমে চিন্তা করলে আপনারা নগর ব্যবস্থাপনা, পরিবেশ নীতি কিংবা প্রযুক্তি উদ্ভাবন যে কোনো ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান প্রস্তাব করতে পারবেন। আমরা এবার দেখি ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় ইমিশন সোর্সগুলি কি। প্রথম হচ্ছে ল্যান্ডফিল। আমরা যে ল্যান্ডফিল করি
ওখান থেকে প্রচুর পরিমাণে অ্যানারোবিক ডিকম্পোজিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে মিথেন এমিশন হয়। ওপেন বার্নিং, আমরা অনেক সময় বর্জ্য ওপেনলি বার্নিং করি, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং টক্সিক পলিউটেন্টস রিলিজ হয়। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, আমরা যখন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করি তখন সেখান থেকে মিথেন এবং নাইট্রাস অক্সাইড ইমিশন হয়। ইনসিনারেশন, আমরা যখন বর্জ্যকে পুড়াই আহ, তখন কার্বন ডাইঅক্সাইড ইমিশনস ফ্রম বার্নিং মিউনিসিপাল সলিড ওয়েস্ট, বিশেষ করে মিউনিসিপাল সলিড ওয়েস্টগুলি যখন আমরা পোড়াতে থাকি, উম, তখন সেখান থেকে ওপেনলি যখন পোড়াতে থাকি তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এমিশনস হয়। অর্গানিক ওয়েস্ট, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল ওয়েস্ট কন্ট্রিবিউট টু মিথেন এমিশনস ইফ নট ম্যানেজড প্রপারলি। যদি আমাদের যে অর্গানিক ওয়েস্টগুলো আছে যেমন ফুড এবং এগ্রিকালচারাল ওয়েস্ট, এগুলো প্রচুর পরিমাণে মিথেন এমিশন করে যদি আমরা এগুলোকে প্রপারলি ম্যানেজ না করতে পারি। মিটিগেশন স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে? মিটিগেশন স্ট্র্যাটেজি হতে পারে এখানে ওয়েস্ট রিডাকশন। আমরা যত ওয়েস্টকে রিডিউস করতে পারি আহ, ততই আমরা মিটিগেশন স্ট্র্যাটেজির দিকে এগোতে পারবো। রিসাইক্লিং অ্যান্ড কম্পোস্টিং, আমরা যদি ডাইভার্টিং অর্গানিক অ্যান্ড রিসাইক্লিং ওয়েস্ট টু রিডিউস ল্যান্ডফিল এমিশনস, আমরা যদি অর্গানিক এবং রিসাইক্লেবল ওয়েস্টকে রিডিউস করতে পারি ল্যান্ডফিল এমিশনের ক্ষেত্রে, এবং এগুলোকে যদি আমরা রিসাইক্লিং করতে পারি ওয়েস্টগুলোকে এবং কম্পোস্টিং করতে পারি, তাহলে আমাদের ইমিশন মিটিগেশন স্ট্র্যাটেজির দিকে আমরা এগোতে পারবো। ল্যান্ডফিল গ্যাস ক্যাপচার, ল্যান্ডফিল থেকে যে গ্যাস বের হয় সেটা যদি আমরা ক্যাপচার করে ব্যবহার করতে পারি, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ হবে মিটিগেশনের জন্য। ওয়েস্ট টু এনার্জি, আমরা যদি ওয়েস্ট থেকে শক্তি উৎপাদন করতে পারি তাহলে সেটাও আমাদের জন্য ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য কাজ করবে। অ্যানারোবিক ডাইজেশন, আমরা অর্গানিক ওয়েস্টগুলোকে অ্যানারোবিক ডাইজেশন করে বায়োগ্যাস প্রোডাকশন করতে পারি এবং সে বায়োগ্যাস আমরা জ্বালানির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রোল অফ সার্কুলার ইকোনমি ইন মিটিগেশনে, সার্কুলার ইকোনমির ব্যাপারে আমি আগেও বলেছি, এটা হচ্ছে এ সার্কুলার ইকোনমি অ্যাপ্রোচ ফোকাসেস অন রিইউজিং, এটা রিইউজিংকে ফোকাস করে, রিসাইক্লিংকে ফোকাস করে এবং রিডিজাইনিং ম্যাটেরিয়ালসকে ফোকাস করে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ওয়েস্টের প্রোডাকশন খুব কম হবে। আমরা আমরা যদি 80-90% ওয়েস্টকে যদি আমরা সম্পদে রূপান্তর করতে পারি, সেটা হবে সার্কুলার ইকোনমির একটা লক্ষ্য। এক্সটেন্ডস দ্য লাইফ সাইকেল অফ প্রোডাক্টস রিডিউসিং দ্য নিড ফর র মেটেরিয়াল এক্সট্রাকশন অ্যান্ড প্রোডাকশন, এটা প্রোডাক্টসের লাইফ সাইকেলকে দীর্ঘায়িত করে। আহ, আর সেক্ষেত্রে ওয়েস্টের প্রোডাক্ট মানে প্রোডাক্টগুলোকে যদি আমরা দীর্ঘায়িত করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন করে র মেটেরিয়ালের প্রয়োজন পড়বে না, এবং এক্সট্রাকশন করা লাগবে না। সেটাও আমাদেরকে আমাদের শ্রম এবং শক্তিকে অনেকখানি বাঁচিয়ে দেবে, অর্থকেও বাঁচিয়ে দেবে এবং আমাদের পরিবেশকেও এরা যথার্থভাবে ভালো রাখবে। প্রিভেন্টস ওয়েস্ট ফ্রম রিচিং ল্যান্ডফিলস, আমরা ল্যান্ডফিলের মধ্যে যাতে ওয়েস্ট না যায় সে ব্যবস্থা যদি আমরা করতে পারি, সেগুলো হচ্ছে তোমার সার্কুলার ইকোনমির কাজ। ক্রিয়েটস ইকোনমিক ভ্যালু ফ্রম ওয়েস্ট, প্রমোটিং সাস্টেনেবিলিটি অ্যান্ড ইনোভেশন, ওয়েস্ট থেকে আমরা যদি আহ, বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করতে পারি, অর্থনৈতিক সম্পদ তৈরি করতে পারি এবং সেটা যদি সাস্টেনেবিলিটির মাধ্যমে রাখতে পারি এবং বিভিন্ন ধরনের ইনোভেটিভ প্রসেস আমরা প্রয়োগ করতে পারি, তাহলে সেটা সার্কুলার ইকোনমির পক্ষে যাবে এবং এই সার্কুলার ইকোনমি যদি আমরা চালু করতে পারি তাহলে আমাদের ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য একটি বড়ভাবে কাজ করবে। এক্ষেত্রে পলিসি এবং ইকোনমিক ইনসেন্টিভগুলো কি হতে পারে? এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে যারা ওয়েস্ট বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে তাদেরকে দায়িত্বটা দেওয়া ওয়েস্টকে ম্যানেজ করার জন্য। এটা হচ্ছে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। মানে ধরেন কেউ পানির বোতল তৈরি করছে, এই পানির বোতলগুলো পরবর্তীতে কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলোকে আবার এনে রিসাইকেল করা, আবার পুনরায় আহ, অন্য কোনো প্লাস্টিক মেটেরিয়াল তৈরি করা, এই সমস্ত রেসপন্সিবিলিটিগুলোকে প্রডিউসারকে দেওয়া। এটা আমাদের এই ধরনের কোনো পলিসি আমাদের যদি আমরা যদি এই পলিসিগুলোকে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জন্য সার্কুলার ইকোনমিতে যাওয়া সম্ভব হবে। কার্বন প্রাইসিং, আমরা যদি যারা যে সমস্ত ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে ইমিশন করে তাদেরকে যদি কার্বন ট্যাক্স প্রয়োগ করতে পারি অথবা এখানে যদি ক্যাপ অ্যান্ড ট্রেড কার্বন ট্রেডিং এর ব্যবস্থা করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হবে। সাবসিডিজ, রিসাইক্লিং এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য গভর্নমেন্টকে সাবসিডি দেওয়া দরকার, সেটাও যদি করা যায় সেটা আমাদের জন্য ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের জন্য আমাদের কাজ করবে। লেজিসলেশন, এই জন্য পর্যাপ্ত এবং উপযুক্ত আইন প্রয়োগ করা,
আহ, মানে আইনগুলো কিসের জন্য? মানে ল্যান্ডফিলের মধ্যে যাতে ওয়েস্ট না যায় কিংবা অত্যন্ত লিমিটেড মাত্রায় যাতে যায় সেরকম আইন আমরা আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে সেক্ষেত্রে এটি আমাদের জন্য ভালো একটা পলিসি হবে। সাপোর্ট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ওয়েস্ট এনার্জি টেকনোলজিস, আমরা যদি ওয়েস্ট থেকে শক্তি উৎপাদনের জন্য যে আহ, গবেষণা আছে সে সমস্ত গবেষণাকে সাপোর্ট করি এবং সেই সে সমস্ত গবেষণাগুলোকে এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য সার্কুলার ইকোনমিতে যাওয়া খুব সম্ভব হবে এবং ওয়েস্টকে রিডিউস করা সম্ভব হবে, এমনকি ওয়েস্ট থেকে বিভিন্ন সম্পদে রূপান্তর করাও আমাদের পক্ষে সম্ভব হবে। এই সমস্ত জিনিস সবগুলি হচ্ছে পলিসি এবং ইকোনমিক ইনসেনটিভস এর ব্যাপার। তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, এই পলিসিগুলো যদি পরিবর্তন করতে পারি, তাহলে বাংলাদেশের মতো দেশগুলোতে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুব প্রপারলি করতে পারবো এবং এখান থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন আমরা কমাতে পারবো। কিন্তু এক্ষেত্রে কতগুলি চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস আছে। চ্যালেঞ্জেসগুলো কি? হাই কস্ট ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি অ্যাডপশন, এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় এবং টেকনোলজি অর্জন করতে হয়, এটা খুব এক্সপেন্সিভ। এটা একটা খুব চ্যালেঞ্জিং। এটা মানে আমরা চাইলেই যে পলিসি নিলেই যে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা সম্ভব নাও হতে পারে, তবে চেষ্টা করা ভালো। ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন ইন ওয়েস্ট সেগ্রিগেশন, আমরা যে ময়লা ফেলি, ময়লাগুলোকে কিন্তু আমরা সেগ্রিগেট করি না। আমরা সব ধরনের ময়লা, সলিড ওয়েস্ট, অর্গানিক ওয়েস্ট, তারপরে মেডিকেল ওয়েস্ট, সব ওয়েস্ট একসাথে নিয়ে আমরা এগুলো যতটুকুই ম্যানেজমেন্ট আমরা করি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো সেগ্রিগেশন ছাড়া। তো এগুলোর জন্য আমাদের আসলে সচেতনতার অভাব আছে। এই সচেতনতাগুলো বাড়ানোটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় সবার জন্য। রেগুলেটরি অ্যান্ড এনফোর্সমেন্ট ইস্যুস ইন ডেভেলপিং কান্ট্রিজ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে রেগুলেটরি এবং এনফোর্সমেন্ট ইস্যুস আছে, আইন কানুন পলিসি এইগুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে অনেক সমস্যা পোহাতে হয়। এগুলোতে সহজে তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক ধরনের আইন কানুন আছে, কিন্তু সেই কানুনগুলোকে প্রপারলি ব্যবস্থা করা, প্রয়োগ করা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু আমাদের অপরচুনিটিস কি আছে এগুলো একটু দেখি। এখানে রিসাইক্লিং এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরের, আমরা যদি রিসাইক্লিং করতে চাই কিংবা ওয়েস্ট ম্যানেজমেন্ট সেক্টরের সেগ্রিগেশন বা অন্যান্য কাজকর্ম আমরা প্রপারলি করতে চাই, তাহলে সেখানে কিন্তু জব ক্রিয়েশনও সম্ভব। ডেভেলপিং ইনোভেটিভ ওয়েস্ট টু এনার্জি অ্যান্ড বায়ো প্রোডাক্টস, এর মাধ্যমে আমরা যদি সার্কুলার ইকোনমিতে যেতে চাই, তাহলে এখানে ইনোভেটিভ ওয়েস্ট টু এনার্জির কতগুলো ইনোভেটিভ প্রক্রিয়া বা পদ্ধতি আমরা আবিষ্কার করতে পারবো এবং সামনে যেতে পারবো এবং এখান থেকে বায়ো প্রোডাক্ট, বিভিন্ন ধরনের বায়ো প্রোডাক্ট তৈরি করতে পারবো, কন্ট্রিবিউটিং টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড সার্কুলার ইকোনমিক গোলস। এখানে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন এবং সার্কুলার ইকোনমির যে গোল আছে সে গোলে পৌঁছানোর ক্ষেত্রে এটি আমাদেরকে সহযোগিতা করবে। আজকের আলোচনায় আমরা দেখেছি বর্জ্য ব্যবস্থাপনায় নির্গমন মূলত কয়েকটি প্রধান উৎস থেকে আসে: ল্যান্ডফিলের মিথেন, খোলা জায়গায় পোড়ানো, বর্জ্য জল শোধনে গ্যাস নির্গমন এবং দাহ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড নিঃসরণ। এই উৎসগুলো কমাতে হলে প্রথম পদক্ষেপ হলো বর্জ্য উৎপাদন কমানো, কারণ যে বর্জ্য তৈরি হয় না তার কোনো নির্গমনও তৈরি হয় না। এরপর পুনর্ব্যবহার ও কম্পোস্টিং এর মাধ্যমে জৈব পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যকে ল্যান্ডফিল থেকে সরিয়ে নেওয়া ল্যান্ডফিল মিথেন কমানোর সবচেয়ে সরাসরি উপায়গুলোর একটি। ল্যান্ডফিল গ্যাস ক্যাপচার এবং অ্যানারোবিক ডাইজেশন দুটি কৌশলী বর্জ্য থেকে জ্বালানি তৈরি করে প্রশমনকে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় করতে পারে যদি ব্যবস্থাপনা সঠিক হয়। ওয়েস্ট টু এনার্জি বা নিয়ন্ত্রিত ইনসিনারেশন কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে, তবে এটিকে সার্কুলার ইকোনমির লক্ষ্য রিসাইক্লিং ও বর্জ্য কমানো এর বিকল্প হিসাবে নয়, বরং পরিপূরক হিসাবে ভাবা দরকার। সার্কুলার ইকোনমির দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যে বর্জ্যকে শেষ ধাপের সমস্যা না ভেবে শুরুতেই নকশা ও ভোগের পর্যায়ে হস্তক্ষেপ করতে হবে। এ কারণে ইপিআর এর মতো নীতি ও উৎপাদককে দায়বদ্ধ করে এবং বাজারকে এমনভাবে প্রণোদিত করে যাতে কম বর্জ্য তৈরি হয় ও পুনর্ব্যবহার সহজ হয়। তবে অবকাঠামো বিনিয়োগের খরচ, সচেতনতার ঘাটতি এবং নিয়ন্ত্রণ ও প্রয়োগের দুর্বলতা, এসব চ্যালেঞ্জ বাস্তব এবং এগুলোকে পরিকল্পনার অংশ হিসেবে ধরতে হবে। সুযোগের দিক থেকে রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কর্মসংস্থান, উদ্ভাবনী প্রযুক্তি এবং স্বাস্থ্য ঝুঁকি কমানোর মতো বাড়তি লাভ পাওয়া যায়। আপনারা যখন কোনো শহর বা প্রতিষ্ঠানের বর্জ্য পরিকল্পনা মূল্যায়ন করবেন, তখন পরিমাণ কমলো কি,
পৃথকীকরণ কার্যকর হলো কি এবং নির্গমন কমানোর প্রমাণ কি? এই তিনটি প্রশ্নকে কেন্দ্র করে ভাববেন। সবশেষে বর্জ্য খাতে প্রশমন মানে শুধু পরিবেশ রক্ষা নয়, এটি দক্ষ সম্পদ ব্যবহার, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের একটি বাস্তবসম্মত পথ। আজকে আমার আলোচনা এতটুকু পর্যন্তই ছিল। আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার ভিডিওটির এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি।